নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। ঠিক যেমন কথা ছিল, আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির সপ্তম এবং অন্তিম খণ্ড। শরবতের গুণে ভজবাবুর ভারী ফুর্তি এসে গেছে। এত ভালো লাগছে তার যে বলার নয়। মাঝে মাঝে গান গেয়ে উঠছেন। রাত 12টা বেজে গেল। ভরপেট মাংস আর ভাত খেয়ে ডাকাতরা খানিক গড়াগড়ি দিয়ে ফের উঠে পড়েছে। পুরুতমশাই সকলের কপালে তেল সিঁদুর আর যজ্ঞের কালি লাগিয়ে দিয়েছেন, কানে জবা ফুল গোজা। ভজবাবু মন্দিরের চাতালে বুক চিতিয়ে দাঁড়িয়ে হাতে খাঁড়া নিয়ে রক্ত চোখে সব দেখছিলেন। একটা হাঁক দিয়ে বললেন, সব লাইন করে দাঁড়া। ডাকাতরা চটপট দাঁড়িয়ে গেল। সুন্দর মতো মেজ সর্দার ভজবাবুর পাশেই দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে ভজবাবু একগাল হেসে বললেন, দেখলেন সবাই কেমন আমাকে মানে। আপনার কথা আলাদা, বলল মেজ সর্দার। বলে ভজবাবু নিজের হাতের খাঁড়াটা আবার বাই বাই করে চারদিকে ঘুরিয়ে নিয়ে ডাকাতদের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই সব, আজ বড় আনন্দের দিন। আমি কথা বলতে পারছি না। আজ আমার কথাগুলি সব আনন্দের চোটে গান হয়ে যাচ্ছে। তা ভালোই, আমি গানে গানেই তোমাদের আদেশ করব, তোমরা সেই মতো চলবে, কেমন? ডাকাতরা এক বাক্যে বলে ওঠে, সর্দারের যেমন হুকুম। ভজবাবু গলাটা একটু সাফ করে নিয়ে গেয়ে উঠলেন, এ দস্যুবর্গ, হাতে নাও খড়গ, চলো যাই লুণ্ঠন কর্মে। ডাকাতরা সবাই ঝটপট খাঁড়া, তলোয়ার, লাঠি আর বল্লম যে যা পারল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ভজবাবু এবার অন্য গান ধরলেন, চল রে চল বন্ধু দল, সামনে চলো সবাই। ডাকাতরা চলতে থাকে। সবার সামনে ভজবাবু আর মেজ সর্দার। মেজ সর্দারের হাতে একটা মশাল জ্বলছে। ভজবাবু খাঁড়া ঘুরিয়ে গাইতে লাগলেন, বিঘ্ন বন্ধ খানা খন্দ, ডিঙিয়ে চলো সবাই। ভজবাবুকে খুঁজতে বেরিয়ে বাড়ির লোকজন শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। সরোজের হাতে একটা হকি স্টিক আর মনোজের হাতে একটা ক্রিকেটের স্ট্যাম্প। দুজনে শহরের উত্তর ধারে চলে এসেছিল। জায়গাটা আগাছা আর জঙ্গলে ভরা। রাত নিশুত। এ অঞ্চলে লোকজনের বসবাস খুবই কম। শোনা যায় এ অঞ্চলের বাসিন্দারা খুব একটা ভালো লোক নয়। দিনের বেলাতেও ভয়ে লোক এদিকে খুব একটা আসে না। মনোজ হঠাৎ সরোজের হাতে টান ধরে বলে, এই দাদা। সরোজ থমকে গিয়ে বলে, কি? গান শুনছিস? সরোজ কান পেতে শোনে। ঝিঁঝির ডাক, গাছের পাতায় পাতায় বাতাসের শব্দ, আর ঘুম ভাঙা পাখির অস্পষ্ট ডাক, মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া, এইসব ভেদ করে অনেক দূর থেকে ক্ষীণ একটা গানের শব্দ আসছে বটে। কে যেন গাইছে, ভাঙব লোহার কপাট ভাই, আর তো কোনো শঙ্কা নাই। সরোজ বলল, এদিকেই আসছে রে। মনোজ খানিকটা গান শুনে বলল, মেজ কাকার গলা লাগছে। যা দেখিস, ওই শোন, আরো কাছে এসে গেছে। এই দেখ মশালের আলো, দাদা লুকিয়ে পড়। দুই ভাই তাড়াতাড়ি গাছপালার মধ্যে লুকিয়ে পড়ে চেয়ে রইল। তারপর যা দেখতে পেল তা প্রত্যয় হয় না। তারা দেখল ভজবাবু গান গাইতে গাইতে বিশাল একদল ডাকাত নিয়ে চলেছেন। দলটা দু ভাইয়ের একেবারে নাকের ডগা দিয়েই যাচ্ছিল। সরোজ বলে, মেজ কাকার হাতে খাড়া। মনোজ বলে, মেজ কাকার চোখ চকচক করছে, দেখেছিস? সরোজ বলে, মেজ কাকার হলো কি? মনোজ
হঠাৎ মেজ কাকার পাশে মশাল হাতে মেজ সর্দারকে দেখতে পেল। একটু চমকে উঠল সে, কিন্তু শব্দ করল না। ডাকাতের দল তাদের ছাড়িয়ে এগিয়ে যেতে থাকে। ভজবাবু তখন গাইছেন, বুকের ভেতর ঘোড়া ছুটে যায়, ওরে তোরা ছেড়ে দে আমারে। সরোজ একটু ভেবে চিনতে বলে, মনে হচ্ছে ডাকাতরা মেজ কাকাকে কোথাও ধরে নিয়ে যাচ্ছে, তাই ছেড়ে দেওয়ার জন্য গান গাইছে মেজ কাকা। মনোজ মাথা নেড়ে বলে, মেজ কাকাকে ধরে নিয়ে যাচ্ছে না, মেজ কাকাই ডাকাতদের নিয়ে যাচ্ছে। সরোজ বলে, কিন্তু মেজ কাকার যে দারুণ চোর ডাকাত আর ভূতের ভয়। একটু দূর থেকে ভজবাবুর গলার গান ভেসে আসছিল, সামনে রাজার বাড়ি, চল যাই তাড়াতাড়ি, বিবাদ বিসম্বাদ থামা ভাই রে। মনোজ সরোজের হাত চেপে ধরে বলল, দাদা, ডাকাতদের নিয়ে মেজ কাকা রাজবাড়ির দিকে যাচ্ছে, এক্ষুনি ছোট কাকাকে খবরটা দেওয়া দরকার। সরোজ বিরক্ত হয়ে বলে ওঠে, অত ঝামেলায় কি হবে, চল, তার চেয়ে মেজ কাকাকে গিয়ে ধরলে তো হয়। বলবো শিগগির বাড়ি চলো, বাবা ডাকছে। বাবা ডাকছে শুনলেই সুরসুর করে চলে আসবে। মনোজ ফের মাথা নেড়ে বলে, দূর, তুই মেজ কাকাকে ভালো করে দেখিসনি? দেখলি না মেজ কাকার চোখ কেমন চকচক করছে, মুখটা ফোলা ফোলা, হাতে খাঁড়া, গলায় গান। এ সেই মেজ কাকা নয়, দেখলে আমাদেরই চিনবে না। আর ডাকাতরাই বা ছাড়বে কেন? চল বাড়ি গিয়ে ছোট কাকাকে ডেকে আনি। দুই ভাই বাড়ির দিকে দৌড়তে থাকে। বাড়ির ফটকেই ঠাকুরজি, তার সাদা থান তিনি মালকোচা মেরে পড়েছেন, হাতে টর্চ, লাঠি আর কোমরে দড়ি দিয়ে বাঁধা একটা হাত দা। ঠাকুরমা উঠোনের দরজায় চুপটি করে বসে চোখের জল মুছছেন, মা তার পেছনে দাঁড়িয়ে। সরোজ আর মনোজ ফটিকের দিকে গেল না। ছোট কাকা হারাধন বলেছিল ভালো করে তৈরি হয়ে বেরোতে তার কিছুটা দেরি হবে। দুই ভাই তাই গিয়ে ল্যাবরেটরিতে ঢুকতেই দেখে হারাধন তৈরি হয়ে বেরোচ্ছে। একটা গড়িম্যানকে শিকলে বেঁধে নিয়েছে হারাধন, আর অন্য হাতে একটা টর্চতল, মানে টর্চ যুক্ত পিস্তল। এটা হারাধনের নিজের আবিষ্কার, একই সঙ্গে টর্চ এবং পিস্তলের কাজ করে। আর তার কাঁধে সেই বদমাস কাকটা বসে আছে। পাখির ঘরে পাখিগুলো খুব চেঁচাচ্ছে। মনোজ হাঁফাতে হাঁফাতে বলে, ছোট কাকা, মেজ কাকা ডাকাতদের দল নিয়ে রাজবাড়ি লুট করতে যাচ্ছে, শিগগির চলো। হারাধন আকাশ থেকে পড়ে বলে, মেজদা, ডাকাতদের দল নিয়ে রাজবাড়ি? আর কি বললি? সরোজ বলে, লুট করতে। মনোজ বলে, যাচ্ছে। হারাধন চোখ বুজে দাঁড়িয়ে বলল, আবার বল দেখি, এবার একটু আস্তে আস্তে বল। সরোজ আর মনোজ পালা করে বলল, পাখির ঘরে পাখিরা খুব চেঁচাচ্ছে এখনো। হারাধন পিছনে ফিরে ঘরটা দেখে নিয়ে বলল, পাখিগুলোর আজ কি হলো বলতো? যাগে, হ্যাঁ, রাজবাড়ি বললি তো? সরোজ আর মনোজ একসঙ্গে হ্যাঁ হ্যাঁ রাজবাড়ি বলে উঠল। মেজদা? জিজ্ঞেস করলো ছোট কাকা। সরোজ আর মনোজ বলল, মেজ কাকা গান গাইতে গাইতে যাচ্ছে। রাজবাড়ি বলে হারাধন তবু ইতস্তত করে। ঠিক এই সময় হারাধনের পিছন থেকে কে যেন বিরক্তির গলায় বলে ওঠে, হ্যাঁ মশাই, রাজবাড়ি, রাজার বাড়ি, যাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, জলের মতন সোজা। সবাই অবাক হয়ে দেখে শালিকের খাঁচার পিছন থেকে দুঃখবাবু বেরিয়ে আসছেন। হারাধন বলে, আপনি এখানে? দুঃখবাবু দুঃখের সঙ্গে বলেন, আর কোথায় যাব বলুন, কোথায় বা লুকোবো? কিন্তু এই বদমাস পাখিগুলোই কি লুকিয়ে থাকতে দেয়? তখন থেকে চেঁচাচ্ছে। লুকিয়েছিলেন কেন? দুঃখবাবু রেগে গিয়ে বলেন, লুকোবো না? একে তো খুনি, তার ওপর পুলিশ, 3 নম্বরে এই রাতে ভজবাবুকে খুঁজতে যাওয়া,
চাকরি করতে এসে তো আর প্রাণটা দিতে পারি না মশাই। হারাধন বলল, কিন্তু পাখিগুলো এখনো চেঁচাচ্ছে কেন? গণেশ বাবু আছেন যে। বলতে না বলতে টিয়ার খাঁচার পিছন থেকে গণেশবাবু বেরিয়ে আস্তে আস্তে বললেন, গান গাইলেই হলো কি না? সবাই যদি গান গাইতে পারতো তবে হয়েছিল আর কি। হারাধন অবাক হয়ে বলে, হঠাৎ গানের কথা কেন? গণেশবাবু বললেন, ওই তো শুনলেন সরোজ আর মনোজের মুখে, ভজবাবু নাকি গান গাইতে গাইতে ডাকাতি করতে যাচ্ছেন। ডাকাতি করা খারাপ কাজ বটে, কিন্তু যে গানের গ জানে না তার গান গাওয়া ডাকাতির চেয়েও খারাপ কাজ। হারাধন বলে, তা বটে, কিন্তু মেজদা তো কখনো ভুলেও গান গায় না। গণেশবাবু গায়ের ধুলো টুলো ঝেড়ে বলেন, আপনার এই চিড়িয়াখানাটা বড় জব্বর জায়গা মশাই। যে ঘরে লুকোতে যাই সেই ঘরে ডিস্টারবেন্স। এই ঘরে গেলে হনুমান দাঁত কিচয়, ও ঘরে সাপ ফোসফোস করে, সে ঘরে ব্যাং ডাকে, এই ঘরটায় পাখিদের কিচিরমিচির। বাহ, এর চেয়ে ভজবাবুর গান শোনা ভালো। চলো দেখি সরোজ মনোজ, তোমাদের মেজো কাকু কেমন গাইছে সেটা শুনে আসি। দুঃখবাবু মনের দুঃখে বললেন, সবাই গেলে আমি বা একা থাকি কি করে? এবারই খুব একটা সেফ নয়। চলুন আমিও না হয় একটু ঘুরেই আসি। ওদিকে রাত্রিবেলা রাজা গোবিন্দ নারায়ণের ভালো ঘুম হয় না। তার কারণ হলো, শোয়ার আগে তিনি কোমরে একটা মোটা ঘুনশিতে রাজবাড়িতে যত চাবি আছে সব বেঁধে নিয়ে ঘুমোতে যান। রাজবাড়ির চাবির সংখ্যা কম নয়। দেউড়ির চাবি থেকে শুরু করে ভাঁড়ারের চাবি মিলিয়ে মোট ছোট বড় শতখানেক তো হবেই। কোমরের চারধারে গোল মোটা লম্বা ছোট বড় হরেক চাবি ঝুলিয়ে রাজা যখন শোন তখন সেগুলো তার গায়ে ফোটে। তার উপর একটু নড়লে চললেই চাবিগুলো ঝনঝন করে বিকট শব্দ করে। গোবিন্দ নারায়ণের আজ রাতে ঘুম না হওয়ার একটা তৃতীয় কারণও আছে। গোয়েন্দা বরদাচরণের কাছ থেকে তিনি আজই জানতে পেরেছেন যে চোর কুটুরির জমানো টাকাগুলো সবই অচল। তার অবশ্য বিশ্বাস হয়নি। সেই সন্ধ্যের পর তিনি চোর কুটুরি থেকে 2টো টাকা বের করে চাকরকে বাজারে পাঠিয়েছিলেন মুড়ি কিনে আনতে। চাকর এসে টাকা দুটো ফেরত দিয়ে বলেছে, আগে বাবু, দোকানদার জিজ্ঞেস করলো এ নোট দুটোয় কি উটের ছবি ছাপা আছে? গোবিন্দ নারায়ণ তখন থেকেই শোকমগ্ন। তার উপর হাড়ে হাবাতে গোয়েন্দাটা মহা জ্বালাতন শুরু করেছে তখন থেকে। কেবল বলছে, আপনি আমার মাস মাইনেটা কি ওইসব টাকা দিয়ে দেবেন নাকি? আপনার মতলব তো ভালো ঠেকছে না। গোবিন্দ নারায়ণ তাকে যতই ধমকান সে কিছুতেই শোনে না। কেবল বলে, ওহো ওহো, আমি যে অনেক আশা করে কেসটা হাতে নিয়েছিলাম। তর্কে বিতর্কে রাত হয়ে যাওয়ায় বরদাচরণ আর বাড়ি ফেরেননি। তিনি রাজা গোবিন্দ নারায়ণকে বলেছেন, সকাল হলে আমি রাজবাড়ির রূপোর বাসন নিয়ে গিয়ে বাজারে বেচে দেব। এই বলে গোয়েন্দাটা রাজার হেসেলে রাতের খাওয়া সেরে বাইরের দরবার ঘরে ঘুমোতে গেছে। সেই থেকে গোবিন্দ নারায়ণের ঘুম নেই। চোরকুটুরি সব টাকা অচল। গোয়েন্দা সকালবেলা রূপোর বাসন নিয়ে চলে যাবে। ভাগ্নেটা গাওয়া ঘিয়ে লুচি খেয়ে চলে গেল। স্বাভাবিক চিন্তা তো হবেই। রাত 12টার পর গোবিন্দনারায়ণ আর বিছানায় থাকতে পারলেন না। এই শীতেও বিছানাটা গরম ঠেকছে। উঠে চাবির শব্দ তুলে একটু পায়চারি করলেন। সে সময় শুনতে পেলেন কে যেন দেউড়ির কাছে গান গাইছে। দরজা খোলো হে, ঝটপট খোলো, দাঁড়িয়ে রয়েছি আমরা। গান গোবিন্দনারায়ণের খুব একটা খারাপ লাগে না। তিনি তাই ভালো করে শোনার জন্যে দোতলার অলিন্দে এসে দাঁড়ালেন, আর দাঁড়িয়েই মূর্ছিত হয়ে রইলেন কিছুক্ষণ। ভজবাবু উঁচু গলায় গাইলেন, দরজা যদি না খোলো তবে আজ টেনে তুলে নেব চামড়া। রাজবাড়ির 2-4 জন বুড়ো দারোয়ান এখনো অবশিষ্ট আছে। তারা সব ঘুমোচ্ছিল। গান শুনে উঠে সবাই বাইরে এসে ফটকের বাইরের দৃশ্য দেখে হা।
মেজ সর্দার বাইরে থেকে গর্জন করে ওঠে, এই সব হা করে দেখছিস কি? ফটক খুলে দে। একজন বুড়ো দারোয়ান চাবির জন্য রাজার কাছে দৌড়ে এলো। রাজা মূর্ছা ভেঙে বললেন, দুর্গা দুর্গতি আসেনে, গোয়েন্দাটা বসে বসে মাইনে খায়, ওটাকে ঘুম থেকে তুলে দে তো, আর দৌড়ে পিছনের ফটক দিয়ে গিয়ে পুলিশে খবর দে। দারোয়ান চলে গেল। বাইরে ভজবাবু ফের গিয়ে উঠলেন, লাথি মেরে ভাঙবো তালা, দারোয়ান দৌড়ে পালা, বাঁচতে যদি চাস। মুহূর্তের মধ্যে 40-50টা মশাল জ্বলে উঠল। সেই সঙ্গে রাজবাড়ির পুরনো মরচে পড়া ফটকে দমাদ্দম লাথি পড়তে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে ফটক ভেঙে ডাকাতরা রাজবাড়ির মধ্যে ঢুকে পড়তে থাকে। এদিকে দারোগা বাবু রাতে কিছু খাননি। দুচুমুক দুধ বার্লি খেয়ে শুয়ে মা কালীর নাম করছিলেন। একটা সেপাই তার গা থেকে পা টিপে দিচ্ছিল। সদ্য ঘুমটা এসেছে এমন সময় থানা থেকে লোক এসে খবর দিল, রাজবাড়িতে ডাকাত পড়েছে, যেতে হবে। শুনে দারোগাবাবু দুঃস্বপ্ন মনে করে এক পাশ থেকে আরেক পাশ ফিরে শুলেন। কিন্তু থানার লোকটা ছাড়ে না, কেবল ডাকাডাকি করে, বড়বাবু উঠুন, রাজবাড়িতে ডাকাত পড়েছে। ঘুম চোখে দারোগাবাবু বললেন, রাজবাড়িতে ডাকাত তো, আমাদের বাড়িতে তো নয়, আমাদের কি তাতে? সব লুট হয়ে গেল বড়বাবু। দারোগাবাবু ফের পাশ ফিরে বললেন, লুট করে যাবে কোথায়? কাল সকালেই সব কটাকে ধরে ফেলবো। খুন খারাপই হবে যে। খুন করতে বারণ করে দে, একটু ভয় দেখিয়ে দিবি, বলবি খুন করলে ফাঁসি হবে, লুট করলে জেল। লোকটা কাকুতি মিনতি করতে থাকে। অনেকক্ষণ বাদে ঘুমের ঘোর ভেঙে দারোগাবাবু বলে ওঠেন, ওহ বাবা, একদিনে আর কত হবে? মার্ডারার, হনুমান, ডাকাত, বেটারা পেয়েছে কি আমাকে? আমি কি ওদের চাকর যে যা খুশি করবে আর আমাকে দৌড়ে বেড়াতে হবে? কিন্তু কর্তব্যবশে দারোগাবাবুকে উঠতেই হলো। পোশাক পরে মা কালীকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, মা গো মা, আমি যাওয়ার আগে যেন ডাকাতি করে ডাকাতরা সরে পড়ে, ধরপাকড়ের অনেক হাঙ্গামা মা। বরদাচরণের ঘুম কুকুরের ঘুমের মতো পাতলা। গোয়েন্দাদের এটাই গুণ। ফটক ভাঙার শব্দে ঘুম ভেঙে উঠে বসেছেন তিনি। রাজবাড়ি থেকে তাকে শোয়ার জন্য একটা মোটা কুটকুটে কম্বল দিয়েছে, তাই সারা গা চুলকোচ্ছিল। বরদাচরণ গা চুলকোতে চুলকোতে বেরিয়ে এসেই ভজবাবুর একেবারে মুখোমুখি পড়ে গেলেন। দেখলেন ভজবাবুর হাতে খাঁড়া, কপালে তেল সিঁদুরের ছাপ, কানে জবা ফুল, কণ্ঠে গান। ভজবাবু খাঁড়াটা ঘোরাতে ঘোরাতে গেয়ে ওঠেন, ছুস নে আমাকে, দূরে দূরে থাক, নাইলে মাথাটা করব তোর দুফাক, ওরে গোয়েন্দা পাজি। কিন্তু ভজবাবুকে ছোঁয়ার ইচ্ছে বরদাচরণের একটুকুও নেই। ছুঁয়ে হবেটা কি? এত রাতে কারই বা চোর পুলিশ খেলতে ইচ্ছা হয়? তিনি বললেন, এই ভজবাবু, এত রাতে কি ব্যাপার? পিছন থেকে ডাকাতরা রে রে করে ওঠে। বরদাচরণ পিস্তলের জন্য খাপে হাত দিলেন। পিস্তল নেই। আর পিস্তলহীন গোয়েন্দা যে কত অসহায় তা বুঝতে পেরে বরদাচরণ পিছু ফিরে দৌড় লাগালেন। কিন্তু পারবেন কেন? দৌড়ে হয়তো পারতেন, কিন্তু প্রথমেই সিংহাসনে হোঁচট খেয়ে মেঝেতে পড়লেন। উঠে ছুটতে গিয়ে ফের দেওয়ালে ধাক্কা লাগলো। ভজবাবু এসে দাঁড়িয়ে গাইতে থাকেন, বলো আজ তুমি কোথায় পালাবে, যেখানে যাও সেখানেই যাবে দস্যুরা তোমার পেছনে। হচ্ছে না, সুর হচ্ছে না। অন্ধকারে কে যেন চেঁচিয়ে উঠে বলে। ভজবাবু রেগে গিয়ে বলেন, কে বলেছে সুর হচ্ছে না? আমি বলছি। বলে ডাকাতদের ধাক্কা দিয়ে সরিয়ে গণেশবাবু ঘরে ঢুকে পড়েন। গানটা ইয়ার্কির নয় ভজবাবু, শিখতে হয়। ওটা কিরকম গান হলো শুনি? সর্বেশ্বর কারফর্মার দস্যু নৃত্যনাট্যতা আমি নিজে ডিরেকশন দিয়েছি কতবার, শুনবেন? তাহলে শুনুন।
বলে গণেশবাবু হাত নেড়ে নেড়ে গাইলেন, বলো আজ আজ তুমি কোথায় পালাবে। ভজবাবু বিরক্ত হয়ে বললেন, কাজের সময় এখন এসব করবেন না তো গণেশবাবু, আমি এখন ডাকাতদের ডিরেকশন দিচ্ছি। ডিরেকশন যত খুশি দিন, তা বলে গানের অপমান আমি সহ্য করব না। এ নিয়ে একটা ঝগড়া বেঁধে উঠল বেশ। মেজ সর্দার বা অন্য ডাকাতরা এসব ঝগড়া কাজিয়া দেখে ভ্রুক্ষেপ করলো না। তারা কাজ হাসিল করতে এসেছে, ঝগড়া কাজিয়া নিয়ে মাথা ঘামালে চলবে কেন? মেজ সর্দার গিয়ে সোজা গোবিন্দনারায়ণের গলায় খাঁড়া ধরে বলল, চাবিগুলো দিয়ে দিন রাজামশাই। রাজা গোবিন্দনারায়ণ বললেন, তাতেরা চাতি হামা গন্ডরাস। মেজ সর্দার অবাক হয়ে বলে, তার মানে? রাজামশাই আবার বললেন, গিমি গড়গড় কেরোসিন বোম। মেজ সর্দার হাঁ হয়ে চেয়ে থেকে বলল, ওরে তোরা শোন তো এসে রাজামশাই কি ভাষায় কথা বলছে। রাজামশাই নিজেও তা বুঝতে পারছিলেন না। তার মনে হচ্ছিল বোধহয় দৈবক্রমে তিনি স্বপ্নাদ্য কোনো নতুন ভাষা শিখে ফেলেছেন। অর্থ না বুঝলেও তার মুখ দিয়ে অনবরত সেই সব কিম্ভূত কথা বেরিয়ে আসছে। এবার তিনি বললেন, গবেষী গদাধর ভাগ ভাগ ফুঙ্কাসন। খানাই খুব মন দিয়ে শুনে বলল, না, বোঝা যাচ্ছে না, তেলেগু হতে পারে। বিড়িচোর বলে, মনে আছে তো বিড়িচোর ডাকাতটাকে? তা সে বলে, তেলু টেলু নয়, আমি সেবার পাহাড়ে গিয়ে ঠিক এই ভাষা শুনে এসেছিলাম, তবে মানে বলতে পারবো না। একটা অল্প বয়সী ডাকাত বলল, রাজাদের ব্যাপারই আলাদা, তারা কি আর আমাদের ভাষায় কথা বলে নাকি? আর কথায় কাজই বা কি? মেজ সর্দারও বলে, ঠিক বলেছিস, এত কথায় কাজ কি? কানাই, রাজামশাইয়ের কোমরে ঘুঞ্চি থেকে চাবির গোছাটা খুলে নে তো। কানাই এই শুনে চাবির গোছা খুলে নিল। রাজামশাই শুধু বললেন, সামসাদিগি টক দই হামলা গামলা। বলতে বলতে রাজামশাই তখনও অবাক হয়ে ভাবছেন যে তার মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে কি করে। মনে মনে তিনি যা ভাবছেন তা বুঝতে তার অসুবিধা হচ্ছে না, কিন্তু যেই সে কথা বলতে চাইছেন অমনি তার জিভ যেন বদমাইশি করে কথাগুলোকে অন্য একটা বিদঘুটে ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে। যেমন তিনি এখন বলতে চাইছিলেন, বাবারা, হামলা করো না, যা চাও নিয়ে যাও। এর মধ্যে কোত্থেকে সামসাদিগি বা টক দই আসে তা বোধের অগম্য। ডাকাতরা চাবি খুলে নিয়ে রাজামশাইকে একা রেখে চলে গেল। রাজামশাই দাঁড়ানো অবস্থাতেই মূর্ছিত হয়ে রইলেন। এটা অবশ্য তার পুরনো অভ্যাস, দাঁড়িয়েই মূর্ছা যেতে তার কোনো অসুবিধা হয় না। অন্দরমহলের একটা বড়সড় ঘরে রাজমাতা আর রানীমা দুটো পাশাপাশি খাটে শোন, মাঝখানে মেঝে শোয় রাজবাড়ির পুরনো দাসী। রাজমাতার ভালো ঘুম হয় না, মাথায় রাজ্যের চিন্তা। সারাদিন ঘুঁটে দেন, সেই ঘুঁটে শুকিয়ে পাহাড় প্রমাণ জমিয়ে রাখেন। রাজমাতা ঘুঁটে বিক্রি করলে নিন্দে হবে, সেই জন্য নিজে না বিক্রি করে বুড়ি দাসীকে দিয়ে বিক্রি করান। তাতে বেশ 2 পয়সা আয় হয় তার। কিন্তু তিনি যতই গোপন করুন, রাজ্যে শুদ্ধ সবাই জানে যে রাজমাতার ঘুঁটের ব্যবসা আছে। ঘুঁটে অবশ্য তিনি ভালোই দেন, সেজন্য লোকে তার প্রশংসাও করে। রাজমাতার দুশ্চিন্তা হলো সেই ঘুঁটে নিয়েই। কখন কোন ফাঁকে চোর এসে ঘুঁটে চুরি করে নিয়ে যায় তা ভেবে রাতে তার ঘুম হয় না। এরকম কয়েকবারই চুরি গেছে। কতবার ছেলে গোবিন্দনারায়ণকে বলেছেন, আমাকে একটা নেড়ে কুকুর এনে দিবি বাবা, পুষি, সে আমার ঘুঁটে পাহারা দেবে। কিন্তু তার রাজা ছেলে সে কথা কানে নেয়নি। রাজমাতার আরো দুশ্চিন্তা একমাত্র নাতিটার কথা ভেবে। সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, এইসব ভেবে তার ঘুম আসে না। রাত বিরেতে জেগে বসে মাথা চুলকান, বড্ড উকুন হয়েছে। আজও চুলকাচ্ছিলেন। হঠাৎ হট্টগোল শুনে উঠে বসে ছেলের বউকে ডাকতে লাগলেন, আ বৌমা, বৌমা, আ বৌমা, ওঠো তো। ও কারা গন্ডগোল করছে বলো তো, ও কারা গন্ডগোল করছে? রানীরও ঘুম নেই। এক কথা,
ছেলে নিরুদ্দেশ। তাছাড়া কিপ্টে রাজার ঘর করেন বলে তাকে সব সময় সংসারে নানা দুশ্চিন্তা করতে হয়। ঘুম তারও হয় না। শাশুড়ি গলা শুনে বললেন, শুনছি মা, মনে হচ্ছে ডাকাত ঠাকাত পড়েছে। হায় ভগবান, ডাকাতি যদি পড়েছে তবে শুয়ে আছো কেন? ওটো দেখি কি হলো। রানীমা নিশ্চিন্ত গলায় বললেন, উঠে কি হবে? ডাকাতরা ঘুরে ফিরে নেওয়ার মতো জিনিস না দেখে নিজেরাই লজ্জা পেয়ে ফিরে যাবে। রাজমাতা মশারি খুলে বেরিয়ে আসতে আসতে বললেন, নেওয়ার জিনিস নেই মানে? এখনো আমার 3455 ঘুঁটে আছে, তা জানো? ডাকাতরা ঘুঁটে নিতে আসেনি মা। চোর কুটুরিতে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, তা জানো? ওসব অচল। রাজমাতা বিরক্ত হয়ে বললেন, আহা, না হয় নাই নিল কিছু, কিন্তু আমার গোবিন্দকে যদি মারধর করে, চলো গিয়ে দেখি। রানীমা উঠে পড়লেন। ডাকাতরা যে মারধর করতে পারে এটা তার আগে খেয়াল হয়নি। এদিকে দরবার ঘরে গোয়েন্দা বরদাচরণ, তার অবস্থা খুবই করুণ। মনোজদের বাড়িতে ঠুকতে গিয়ে দেওয়াল থেকে পড়ে মাজায় ব্যথা পেয়েছিলেন। এখন সেই ব্যথার ওপরে আবার সিংহাসনের সাথে ধাক্কা লেগে আরো অচল হয়ে পড়েছেন, যাকে বলে চলচ্ছক্তিহীন। তাছাড়া পালাতে গেলে প্রাণ যাবে বলে ভজবাবু শাসিয়ে রেখেছেন। সে কথাটা অবিশ্বাসী বা করেন কি করে? ভজবাবুর হাতে খাড়া, ভাবসাবও ভালো নয়। বরদাচরণ মেঝেয় পড়ে ব্যথায় কোকাচ্ছেন, আর তার দুপাশে দাঁড়িয়ে ভজবাবু আর গণেশ ঘোষাল প্রচন্ড ঝগড়া করছেন। ঝগড়া করতে করতে ভজবাবু মাঝে মাঝেই খাড়া বাই বাই করে ঘোরাতে থাকেন। তাতে বরদাচরণ ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন, দোহাই ভজবাবু, দোহাই, খাড়া সামলে, নাকে মুখে লেগে যাবে যে। কিন্তু কে শোনে কার কথা? ভজবাবু বুক চিতিয়ে বলছেন, বলে সারেগামা জানি না, আপনি জানেন? করুন দেখি সারেগামা। গণেশ ঘোষালও বুক চিতিয়ে বলেন, সারেগামা আমাকে করতে বলছেন? ভালো কথা, কিন্তু করলে বুঝবেন কি? গানের গ তো জানেন না, অথচ আজ প্রকাশ্যে সুরের অপমান করে সারা শহর ঢিড়ি ফেলে দিয়েছেন। রাগে ভজহরিবাবু বাই বাই করে আরো কয়েকবার খাড়াটা ঘোরালেন। আতঙ্কে চিচি করে বরদাচরণ বলতে লাগলেন, খাড়া সামলে ভজবাবু, আর একটু হলে। গণেশ ঘোষাল একটু ব্যঙ্গের হাসি এসে বলেন, হ্যাঁ, ওই খাড়া ঘোরানো, পিস্তল দিয়ে ভয় দেখানো, এসবই আপনাকে তবু মানায়, কিন্তু গান নয়। শুনুন। এই বলে গণেশবাবু খুব আবেগ দিয়ে বাঁ হাতে তার নিজের বাঁ কান চেপে ধরে ডান হাতটা ভজবাবুর মুখের সামনে একটু খেলিয়ে টান ধরলেন। সারে গামা। কোন স্কেলে ধরেছি বলুন তো? ভজবাবু একটু থমকে গিয়ে বলেন, স্কেল? গানের মধ্যে আবার স্কেল কি মশাই? যে রুল টানতে স্কেল চাই, নাকি গলার দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখবেন? বেনু বনে মুখ তো ছড়ালো। স্কেল কাকে বলে তাই যখন জানেন না, তখন আর গিয়ে হবেটা কি? তবু গানের মধ্যে যে সম্মোহনী শক্তি আছে, তাতে আপনার মতো অসুর লোকেরও হয়তো উপকার হতে পারে। তাই শোনাচ্ছি, শুনুন। সারে গামা। ডাকাত দলের প্রচন্ড চেঁচামেচি, গণেশবাবুর গলা সাদা, বরদাচরণের ক্ষীণ আর্তনাদ মিলেমিশে সে এক বিটকেল কাণ্ড। মেজ সর্দার আর কয়েকজন স্যাঙ্গাত নিয়ে এ ঘর ও ঘর খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ একবার থমকে দাঁড়িয়ে সর্দার তার মশালটা তুলে দেওয়ালে একটা মস্ত তৈলচিত্র দেখে কানাইকে বলল, ওটা কার জানিস? কানাই বলে, কার? মেজ সর্দার শ্বাস ফেলে বলে, আমিও জানি না, তবে খুব চেনা চেনা ঠেকছে। এ পুরো বাড়িটাই আমার খুব চেনা লাগছে। কানাই উৎসাহ পেয়ে বলে, তবে চোর কুটিরটা কোথায় তা খুঁজে বের করে ফেলো। মেজ সর্দার ধমক ছেড়ে বলেন, চপ, চোর কুটুরি করে গলা শুকোবি না, আগে আমাকে সব দেখতে দে। কানাই ভয় খেয়ে চুপ করে যায়। অন্য সব ডাকাতরা যে যার নিজের কাজে ব্যস্ত। একটা লোভী ডাকাত রান্নাঘরে ঢুকে জলে ভেজানো ভাত খেতে ব্যস্ত।
একজন বাসন কোসন বস্তায় ভরতে ব্যস্ত, আর একজন রাজবাড়ির যত জামা কাপড় সরাচ্ছে। চারদিকেই খুব হল্লা চিল্লা। বিড়ি চোর ডাকাতটা বলল, মেজ সর্দারের ডাকাতের দিকে মন নাই। কানাই দীর্ঘশ্বাস ফেলে বলে, বড় সর্দারও তাই বলে। কি বলে? বলে মেজোটা ভদ্রগড়ে জন্মেছিল, তারপর 8-10 বছর বয়সে বাড়ি থেকে ভেগে পড়ে। হরিণগড় রেল স্টেশনে গাড়িতে উঠতে গিয়ে পড়ে মাথা ফেটে যায়। সেই থেকে হারানো কথা মনে করতে পারে না। তবে সেই গাড়িতে বড় সর্দার কাশি যাচ্ছিল তীর্থ করতে। মেজ সর্দার কোন বাড়ির ছেলে তা সে বেশ বুঝতে পেরেছিল। সেই ট্রেনের মধ্যে ছেলেটাকে তুলে নেয়। মাথায় মতলব ছিল যে ছেলেটাকে লুকিয়ে রেখে তার বাপের কাছ থেকে মোটা টাকা আদায় করে নেবে, কিন্তু সে আর হয়নি। বড় সর্দারের বউয়ের ছেলেপুলে ছিল না তো, সে ছেলেটাকে নিজের ছেলের মতো করে বুকে আগলে রাখলো। পাছে ছেলেটাকে তার বাবা মা কোনোদিন চিনতে পেরে দাবি করে বসে, সেই জন্য পরে বউয়ের আবদারে তীর্থ থেকে ফিরে এসে ছেলেটার বাড়ি থেকে আর সব ছবি চুরি করে নিয়ে যায়। ওদিকে বড় সর্দারের মতি ফেরানোর জন্য তার বউ তীর্থে তীর্থে ঘুরে বেড়াতো খুব, সঙ্গে সঙ্গে ছেলেটাকেও রাখতো। তা বড় সর্দারের মতিগতি ভালোর দিকেই চলে যাচ্ছিল, কিন্তু বছর 2 আগে যেই বউ মরল অমনি আবার পুরনো পোকা মাথায় কিলবিল করে উঠল। সর্দার আমাকে গোপনে বলেছে ছেলেটার বাবার অবস্থা এখন পড়তির দিকে, টাকা চেয়েও খুব একটা লাভ হবে না। তার চেয়ে ছেলেটাকে ডাকাতির তালিম দিয়ে ছেড়ে দিলে বুড়ো বয়সে 2 পয়সার মুখ দেখব। বিড়ি চোর বড় বড় চোখ করে গল্প শুনছিল। একটা ঢোক গিলে বলে, তাইলে মেজর সর্দার কোন বাড়ির ছেলে? সে কথা সর্দার প্রাণ গেল বলবে না। আমার তো সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু কথা চেপে রাখ, নাইলে গোলমারে পড়বি। মেজর সর্দার রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে অয়েল পেন্টিং দেখে দেখে ঘুরে বেড়াচ্ছে। পিছনে ডাকাতের দল, কিন্তু তারা সর্দারের ভাবসাব দেখে কিচ্ছুই বুঝতে পারছে না। ছবি দেখবে তো পটের দোকানে গিয়ে যত কিছু দেখো না, না হয় এক্সিবিশনে যাও। ডাকাতি করতে এসে ছবি দেখার কথা তারা জন্মে শোনেননি। একসময় ছবি দেখা শেষ করে মেজর সর্দার গম্ভীর ভাবে বলল, কানাই গলা বাড়িয়ে বলে, কিছু বুঝলে সর্দার? মেজর সর্দার গম্ভীর মুখে বলে, চোর কুঠুরি কোথায় তা এবার জলের মতো বুঝতে পারছি, বুঝলি? এই পূবের দিকের দেওয়ালে এ বংশের 3য় রাজা হেরম্ব নারায়ণের ছবি। এ ছবিতে হেরম্ব নারায়ণের বাঁ হাতের কোড়ে আঙুলটা যেদিকে নির্দেশ করছে সেটাই হলো চোর কুঠুরিতে যাওয়ার প্রথম পথ। পথটা অন্দরমহলে গেছে। সেখানে গোসাঘরের বাইরের দেওয়ালে 5ম রাজা ভীম নারায়ণের ছবি আছে। তার ডান হাতের তর্জনী চোর কুঠুরিতে যাওয়ার 2য় পথটা চিনিয়ে দেবে। সে পথ ধরে গেলে একটা মস্ত শোবার ঘর পাওয়া যাবে। সেখানে দেওয়ালে 9ম রাজা পবন নারায়ণের ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে তিনি মেজের দিকে তাকিয়ে ভ্রু কুচকে কি যেন খুঁজছেন। অর্থাৎ আমাদেরও মেজেতেই খুঁজতে হবে। মেজেটা ভালো করে খুঁজলে কয়েকটা সূক্ষ্ম চিহ্ন দেখা যাবে, সেগুলো অনেকটা তীরের ফলার মতো। সেই চিহ্ন ধরে হামাগুড়ি দিয়ে এগোলে খাটের তলায় এক জায়গায় গুপ্ত দরজা দেখা যাবে। সবাই অবাক। কানাই বলে, কি করে বুঝলে এত সব? মেজর সর্দার ভ্রু কুচকে বলে, কে জানে কি করে বুঝলাম, কিন্তু আমার সব মনে পড়ে যাচ্ছে যেন। বিড়ি চোরটা বলে, সর্দারের মাথা খুব পরিষ্কার। মেজর সর্দারের পিছু পিছু ডাকাতরা এগোতে লাগলো। ঠিক এই সময় একটা বিশাল কালো চেহারা একতলা থেকে এক লাফে রাজবাড়ির দোতলায় উঠে গেল। দরবার ঘরের দরজা থেকে একটা টর্চের ঝলকানি এলো, সেই সঙ্গে গুরুম করে গুলির শব্দ। গণেশবাবু ভৈরবীতে চমৎকার বিলম্বিত করছিলেন। গুলির শব্দ হতেই তিনি দড়াম করে মেঝেতে পড়ে নিশ্চুপ হয়ে গেলেন। ভজবাবু খানিকটা হতভম্ব হয়ে রইলেন। ডাকাতদের কারো বন্দুক পিস্তল তো নেই, তিনি জানেন। তবে কি পুলিশ? সন্দেহ হতেই ভজবাবু বিপুল বিক্রমে খাড়া ঘোরাতে ঘোরাতে বীর দর্পে কবিতা আবৃত্তি করতে লাগলেন। কে যেন এই মুহূর্তে সতর্ক গলায় ডাকল, ছোড়দা। আরেকজন বলল, মেজো কাকু।
মেঝে থেকে বরদাচরণ বললেন, দোহাই ভজবাবু। ভজবাবু একটু থমকে গেলেন। তারপর গম্ভীর গলায় বললেন, নহি দাদা, নহি আমি কারো মেজ কাকু। সম্মুখে সমরে আত্মীয়তা ঘোর দুর্বলতা। ছাড়োদার, যাব অস্ত্রাগারে। মেঝে থেকে বরদাচরণ প্রায় কেঁদে ফেলে বললেন, ভজবাবু দোহাই, দোহাই আপনার, শিগগির শুয়ে পড়ুন যদি বাঁচতে চান। একটা লাশ পড়েছে, আপনাকেও গুলি করবে। দরজার কাছ থেকে হারাধন বলে ওঠে, কারো লাশ পড়েনি, গুলি আমি ছাদে চালিয়েছি। বরদাচরণ বলেন, তাহলে গণেশবাবু? রাজমাতা ডুকরে উঠে বলেন, ওরে ওরে আমার গোবিন্দকে তোরা কি করেছিস? মেজ সর্দার গম্ভীর গলায় বলে, সে ভাববেন না ঠাকুমা, রাজামশাই দাঁড়িয়ে আছেন সামনের দিকে বারান্দায়। আর আমার গুটে? কাল যে নন্দী বাড়ির চাকর 500 গুটে নিতে আসবে। দেবেন, ঘুটে আমরা নিই না। আমরা টাকা সোনার দামি জিনিস নেব। আপনারা ঘর ছেড়ে দিন। এখন মেলা কাজ আছে আমাদের। চোর কুটুরির গুপ্ত দরজা খুঁজে বার করতে হবে। রানীমা শ্বাস ফেলে বলেন, সে আর খুঁজতে হবে না বাছা, পূর্ব দক্ষিণ কোণের ওই খাটটা সরালেই দেখতে পাবে। চোর কুটির দরজা খোলাই আছে, কিন্তু নেওয়ার কিছু নেই, লাখ লাখ অচল টাকা। যাও একবার নিজেরাই দেখে এসে যাও। অচল টাকা? মেজ সর্দারের মুখটা খানিকক্ষণ থমথম করে, কি একটু ভাবে সে, তারপর মাথা নেড়ে বলে, তাই বটে, অচলই হওয়ার কথা। আমি ছেলেবেলায় দেখেছি ওসব টাকা, বহুকাল পুরনো। তখনই বোধহয় বাজারে চলতো না, এখন তো আরো চলবে না। রানীমা ভ্রু কুচকে বলেন, ছেলেবেলায় দেখেছো মানে? তুমি কি বাবা এ বাড়িতে এসেছো কখনো? মনে তো হয় এসেছি, সবই চেনা চেনা লাগছে। রানীমা উদ্বেল হয়ে উঠে বলেন, তুমি একটু কাছে এসো তো বাবা, তোমার মুখখানা একটু ভালো করে দেখি। ও আমার ডাকাত ছেলেরা, তোমরা একটু মশালগুলো ভালো করে ধরো তো। রাজা গোবিন্দনারায়ণের মূর্ছা হঠাৎ ভাঙল, কারণ কে যেন তার ঘাড়ে আর মুখে সুরসুরি দিচ্ছিল। মূর্ছা ভেঙে তিনি হাই তুলে পিছু ফিরতেই এদিকে রাজা গোবিন্দনারায়ণের মূর্ছা হঠাৎ ভাঙল, কারণ কে যেন তার ঘাড়ে আর মুখে সুরসুরি দিচ্ছিল। মূর্ছা ভেঙে তিনি হাই তুলে পিছু ফিরতেই আবার মূর্ছা গেলেন এবং দাঁড়িয়েই। তার কারণ হারাধনের কিম্ভূত এবং অতিকায় গরিমানটা গোবিন্দনারায়ণকে শুকে দেখছিল। গোবিন্দনারায়ণকে ওরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গরিমানটা বিরক্ত হয়ে তাকে ছেড়ে ভিতরবাগে চলে গেল। একটা ছ্যাঁচড়া ডাকা টুলের ওপর উঠে রাজবাড়ির একটা দেওয়াল থেকে পুরনো একটা দেওয়াল ঘড়ি খুলে নেওয়ার চেষ্টা করছিল। গরিমানটা পিছনে গিয়ে টুলটা ধরে অল্প অল্প ঝাঁকাতে লাগলো। ডাকাতটা পিছু না ফিরেই বলল, ঝাঁকাস না বাপ, ঘড়িটা বেঁচে যা পাবো তার দুজনে ভাগ করে নেব। এই শুনে গরিমানটা আরো জোরে ঝাঁকায়। ডাকাতটা পেল্লায় একটা ধমক দিয়ে ভালো করে না দেখে পিছনে একটা লাথি চালিয়ে দিল। সে ভেবেছিল তার স্যাঙ্গারদেরই কেউ হবে হয়তো। গরিমান লাথি খেতে পছন্দ করে না, তাই সে খুব গম্ভীরভাবে টুলটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ডাকাতটা মাটিতে পড়ে পেল্লায় চেঁচাতে থাকে। বিরক্ত গরিমান তাকে তুলে বগলের থার্মোমিটারের মতো চেপে ধরে চারদিক ঘুরে দেখতে লাগলো। রাজবাড়ির ফটকে ততক্ষণে পুলিশের গাড়ি টাড়ি সব এসে পৌঁছেছে। একটা জিপ গাড়ি থেকে অতি সাবধানে নামতে নামতে নিশি দারোগা বললেন, কালি কালি, ওরে তোরা সব সাবধানে চারদিক দেখে টেকে এগো। আমার আজ শরীরটা ভালো নেই, বড্ড হাই উঠছে। সন্ধেবেলা গরিম্যানগুলোর হাতে নাকাল হয়ে সেপাইরাও একটু ঠান্ডা মেরে গেছে। বন্দুক বা লাঠি হাতে থাকলেও তারা খুব একটা সাহস পাচ্ছে না। একজন সেপাই তাই বলে উঠল, বড়বাবু, আপনার শরীর খারাপ হলে আমারও খারাপ, পেটটা তখন থেকে বকম বকম করছে। আরেকজন সেপাই বলে দিল, আমরা যখন জাম্বমানের হাতে ধোলাই খেলাম তখন আপনি বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন বড়বাবু, এবার না জানি আবার কার পাল্লায় পড়ি, এবার দয়া করে আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। নিশি দারোগা বললেন, কালি কালি, চলো দেখে। বলে খুব অনিচ্ছে তিনি টর্চ আর রিভলভার বাগিয়ে সাবধানে রাজবাড়ির ফটক পার হয়ে ঢুকলেন।
ওদিকে রানীমা 4-5টা মশাল আর সেজবাতির আলোয় মেজ সর্দারের মুখ দেখছেন। আর মেজ সর্দার, যার ভয়ে গোটা গঞ্জ কাঁপে, ডাকাতরাও যাকে জমের মতো ডরায়, সেই মহা তেজি মেজ সর্দার রানীমার খাটের পাশে মেজে হাঁটু গেড়ে বসে খুব লজ্জা লজ্জা ভাব করে রানীমাকে নিজের মুখ দেখাতে দিচ্ছে। এসব ব্যাপারে অধৈর্য হয়ে বিড়িচোর চোরকুটুরিতে যাবে বলে খাটের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকেছিল। কানাই তার ঠ্যাং ধরে টেনে এনে খুব ঘা কতক দিয়ে বলল, সর্দারের হুকুম হয়নি, তার আগে ঢুকছিলি যে বড়, দেও গদ্দার নামিয়ে। বিড়িচোরও তেরিয়া, সে বলে, আমিও গর্দার নামাতে জানি। দুজনে তুমুল ঝগড়ায় লেগে পড়ল। সে গোলমালে অবশ্য রানীমা বা মেজ সর্দারের কান নেই। রানীমা ডাকাতদের সর্দারের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, ভাবতেও ভয় করে যদি সত্যি না হয়। কিন্তু বাবা, তুমি যদি আমার হারানো ছেলে কন্দর্প নারায়ণ হতে। রাজমাতা বললেন, আহা, যদি আমার নাতি কন্দু এখন ফিরে আসতো। ঠিক এই সময় পিস্তল হাতে হারাধন, খাঁড়া হাতে গোয়েন্দা বরদাচরণ এবং ছবি হাতে মনোজ এসে ঘরে ঢুকল। বরদাচরণ মনোজের হাত থেকে ছো মেরে ছবিটা কেড়ে নিয়ে হা হা অট্টহাসি হেসে বলল, মহারানী, হাওয়া হাওয়ির কথা আর বলবেন না। আপনার সামনে ওই যে ডাকাত দলের সর্দার বসে আছে, সেই হলো আপনার হারানো ছেলে কুমার কন্দর্প নারায়ণ। আগে দেখুন এই ছবিটা কুমার কন্দর্পের ছবি কিনা। রানীমা বরদাচরণের মতোই হুবহু ছো মেরে ছবিটা কেড়ে নিয়ে দেখেই বলে উঠলেন, বলো কি বাবা গোয়েন্দা, এই তো আমার কন্দর্পর ছবি। সেবার আমরা দেওঘরে বেড়াতে গিয়েছিলাম। কন্দর্প দুধের গেলাস পাশে রেখে ছবি তুলতে বসেছিল। পিছনের ঘরে পর্দার আড়ালে আমি দাঁড়িয়ে দেখছি। হতচ্ছাড়া বেড়ালটা তখন কোত্থেকে এসে দুধটা খেয়ে যাচ্ছিল। হুবহু সব মনে পড়ে যাচ্ছে যে। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, এবার ছবির সঙ্গে ডাকাতের সর্দারকে মিলিয়ে দেখুন তো। রানীমা মেজ সর্দারকে কাছে টেনে, ও আমার কোন দূরে বলে কেঁদে ফেললেন। মেজ সর্দার বিড়বিড় করে বলল, তাই সব এত চেনা চেনা লাগছিল বটে। বরদাচরণ করে হেসে বললেন, কত বুদ্ধি খাটিয়ে যে ব্যাপারটা ধরতে পেরেছি তার বলবার নয়। হারাধন ধমক দিয়ে বলে, বেশি বকো না। মেজ সর্দারকে রাজকুমার বলে প্রথম যে চিনতে পারে সে হলো আমার ভাইপো মনোজ। বরদাচরণ লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ, মনোজেরও যথেষ্ট অবদান আছে। এসো মনোজ, এগিয়ে এসো। মনোজ এগিয়ে আসে। রানীমা তাকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে বলেন, সবাই শোনো তোমরা, রাত এখন যতই হোক, আমার ঘরে আজ অনেক ঘি আর ময়দা আছে। গতকাল আমাদের একটা তালুক থেকে জিনিসপত্র অনেক এসেছে। আমি এখন সবাইকে লুচি ভেজে খাওয়াবো। আমার ডাকাত ছেলেদের কয়েকজন চলো গিয়ে একটু ময়দা মেখে দেবে। ডাকাতরা অবস্থা বুঝে যে যার হাতের অস্ত্রশস্ত্র এদিক ওদিক ফেলে দিয়ে ভালো মানুষের মতো ব্যবহার করছিল। মেজ সর্দার যে রাজকুমার তা জানলে তারা কখনো রাজবাড়িতে ঢুকতো না। কানাই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, রাত খুব একটা বেশি হয়নি রানীমা, মোটে 12:30। ময়দা মাখতে আমাদের বেশি সময় লাগবে না। ঠিক এই সময় নিশি দারোগা পিছন থেকে এসে বলে উঠলেন, হ্যান্ডস আপ। কেউ হাত তুলল না। হারাধন বলে উঠল, আহা দারোগা বাবু, এখানে কোনো গন্ডগোল হচ্ছে না। বরদাচরণ বললেন, একটা হ্যাপি এন্ডিং হচ্ছে নিশিবাবু, এখানে কোনো গন্ডগোল হচ্ছে না। রানীমা বললেন, ও বাবা নিশি, লুচি হচ্ছে, সবাই খেয়ে যাবে। বলে মহারানী 4 জন ডাকাতকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। দারোগা বাবু খুব গম্ভীর হয়ে বললেন, আমি সবাইকে হাত তুলতে বলছি, সে কথা কারো কানে যাচ্ছে না নাকি? কিন্তু কেউ নিশি বাবুকে তেমন পাত্তা দিতে চাইছে না। বরদাচরণ তাকে বোঝাতে লাগলেন, আপনার আসবার কোনো দরকারই ছিল না নিশিবাবু, আমি একাই সিচুয়েশনটা সামলে নিয়েছিলাম। হ্যাঁ। এদিকে রাজামশাইয়ের মূর্ছা আবার ভেঙেছে। ভেঙেছে অন্য কিছুতে নয়, গাওয়া ঘিয়ে লুচি ভাজার গন্ধে। শিউরে উঠে তিনি আপন মনে বললে,
আবার গাওয়া খেয়ে লুচে। রাজবাড়ির পুরনো চাকর দৌড়ে এসে খবর দিল, রাজামশাই, রাজামশাই, কুমার কন্দর্পনারায়ণ ফিরে এসেছে। শিগগির যান, রান্নাঘরে রানীমার কোল ঘেঁষে বসে কেমন লুচি খাচ্ছেন দেখুন গে। রাজা গোবিন্দ নারায়ণ খানিকটা হতভম্ব থেকে তারপর তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগোলেন। এখানেই শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটি। গত সপ্তাহ থেকে গল্প পড়া আবার শুরু করার পরে কিছু শ্রোতা বন্ধু কমেন্ট করে আমাদের আবার অনুপ্রাণিত করেছেন। তাদের কমেন্টগুলো এবং তাদের নাম আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। গোপা ভট্টাচার্য বলছেন, লাভ টু সি ইউ গাইজ ব্যাক। শ্রোতা বন্ধু সমীর রেজা বলছেন, শ্রোতা কম বলে হতাশ হবেন না, আসলে রুচি সবার তো আর এক না, তাই নিজের কাজটা ঠিকভাবে করে যান দয়া করে। আমরা যে কজন দেখি তাদের রুচিকে ছোট করবেন না। আপনার পাঠ অসাধারণ, বন্ধ করবেন না প্লিজ। সমীর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা অনুপ্রাণিত করার জন্য। অন্যদিকে স্পোর্টস ওয়ার্ল্ড 2280 বলে একটি চ্যানেল থেকে একজন লিখেছেন, আপনি গল্প ভালো পড়েন স্যার, আরো শুনতে চাই। জানি আমাদের শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু খুবই কম, কিন্তু এই আপনারা যারা আমার গল্প পাঠ শোনেন বা দেখেন, তাদের কাছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ। আর তাদের কাছে অনুরোধ যে আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকবেন এবং পারলে আমাদের প্রয়াসকে আরো অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন। আজ এই বলেই শেষ করছি। ধন্যবাদ। আমি অমরেশ চক্রবর্তী আবার ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে, একটি নতুন পর্বে। নমস্কার।